আসসালামু আলাইকুম। আমি দিলশাদ রহমান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এ পর্যায়ে কর্মী সংগ্রহ ও নির্বাচনের পর আজ আমরা পড়ব কর্মী নিয়োগ ও পদোন্নতি সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব কর্মী নিয়োগ সম্পর্কে। প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী নির্বাচনের পর যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কোনো পদে নিয়োগ দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন তা কার্যকর করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকেই কর্মী নিয়োগ বলা হয়ে থাকে। একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি যে নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং প্রার্থী সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর যাকে বা যাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করে এই পর্যায়ে তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নিয়োগপত্র ইস্যু করা হয়ে থাকে। যেই নিয়োগপত্রে সাধারণত পদের নাম, কাজের বিবরণ, কর্মসময়, বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধাদি ইত্যাদি উল্লেখ করা থাকে। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলী বিবেচনা সাপেক্ষে নির্বাচিত ব্যক্তি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানে তার যোগদানপত্র জমা দিয়ে থাকে। অর্থাৎ নিয়োগপত্র ইস্যু, যোগদানপত্র গ্রহণ, যথাস্থানে কাজে নিয়োগ, সর্বোপরি চূড়ান্ত বা স্থায়ীভাবে নিয়োগদান পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই আমরা কর্মী নিয়োগ হিসাবে গণ্য করে থাকি। কর্মী নিয়োগ প্রধানত দুভাবে হতে পারে, স্থায়ী ভিত্তিতে এবং অস্থায়ী ভিত্তিতে। সাধারণত একটি প্রতিষ্ঠানের মধ্য ও উচ্চ স্তরে স্থায়ী নিয়োগ দেওয়া হয়, অপরদিকে প্রতিষ্ঠানের নিচের স্তরে নিয়োগ অস্থায়ী ভিত্তিতেই করা হয়ে থাকে। নির্দিষ্ট সময়কাল পর্যন্ত কর্মী সঠিকভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হলে, অর্থাৎ নিয়োগকর্তা তার কাজে সন্তুষ্ট থাকলে, তখন তার চাকরি স্থায়ী করা হয়ে থাকে। এছাড়াও আমরা আরও দুই ধরনের নিয়োগ দেখতে পাই, যেমন খণ্ডকালীন নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগ। খণ্ডকালীন নিয়োগ হচ্ছে কোনো স্থায়ী কর্মী যদি ছুটিতে থাকেন, সে সময় তার স্থানে অন্য কোনো কর্মী নিয়োগ দেয়া হলে তাকে খণ্ডকালীন নিয়োগ বলা হয়। এবং চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে যখন কোনো প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়ে কাউকে নিয়োগ দেয়া হয়, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ বলা হয়। যেমন 3 বছরের জন্য নিয়োগ। তবে চুক্তি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব পালনে সফলতার পরিচয় দিলে পুনরায় আবার তার সাথে নতুন চুক্তি করা যেতে পারে। এভাবে আমরা সাধারণত একটি প্রতিষ্ঠানে নির্বাচিত কর্মীদেরকে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে থাকি। এবার আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের পদোন্নতি সম্পর্কে। পদোন্নতি বলতে কি বোঝায়? পদোন্নতি বলতে সাধারণত একটি প্রতিষ্ঠানে কোনো কর্মীকে তার বর্তমান আসীন পদ হতে উচ্চতর কোনো দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করাকেই বোঝায়। অর্থাৎ একজন কর্মী যেই পদে আছে তার চাইতে তাকে উপরের পদে, অধিক মর্যাদা সম্পন্ন পদে তাকে উন্নীত করার কাজকেই মূলত আমরা পদোন্নতি বলে থাকি। যে কোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের কাজের উত্তম পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে এবং এতে একই সাথে কর্মীর মনোবল, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতি তার যে একটি ইতিবাচক মনোভাব, সেটি যেমন বৃদ্ধি পায়, তেমনি যোগ্যতা সম্পন্ন কর্মীদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখাও সম্ভব হয়ে থাকে। পদোন্নতির ফলে শুধুমাত্র কর্মীদের যে আর্থিক সুযোগ সুবিধাই বৃদ্ধি হয় না, এর সাথে কর্মীর ক্ষমতা এবং মর্যাদাও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এবং অন্যান্য সুযোগ সুবিধাও এর সাথে কর্মীর বৃদ্ধি পেয়ে থাকে। তবে অনেক সময় পদোন্নতির ফলে কর্মীর দায়িত্ব কর্তৃত্ব বাড়লেও আর্থিক সুযোগ সুবিধা বাড়ে না। এই ধরনের পদোন্নতিকে বলা হয়ে থাকে শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন। এখন আমরা দেখব যে পদোন্নতি কিভাবে প্রদান করা হয়ে থাকে বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কি ভিত্তি অনুসরণ করা হয়ে থাকে। যেহেতু ব্যবস্থাপনায় পদোন্নতি বিভিন্ন প্রতিষ্ঠানে একটি স্পর্শকাতর বিষয়, কারণ প্রত্যেক কর্মী কিন্তু চায় তার কাজের পুরস্কার বা স্বীকৃতি হিসেবে পদোন্নতি পেতে। আর এই কারণে পদোন্নতি দেওয়ার ব্যাপারে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। কারণ যদি সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া পদোন্নতি দেওয়া হয়,
তাহলে দেখা যাবে যে অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে পদোন্নতির মোট 3টি ভিত্তি অনুসরণ করা হয়ে থাকে। পদোন্নতির ভিত্তি কয়টি? পদোন্নতির ভিত্তি হচ্ছে মোট 3টি। কি কি? জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, যোগ্যতা বা মেধা ভিত্তিক পদোন্নতি এবং জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। এখন আসো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে আমাদের জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বলতে কি বোঝায়। কোনো পদ হতে উচ্চতর পদে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকরির মেয়াদ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হয় তবে তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যখন পদোন্নতি প্রদান করা হবে তখন ওই প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্ব বিবেচনা করা হবে। অর্থাৎ জ্যেষ্ঠত্ব বলতে এখানে বয়সে কে জ্যেষ্ঠ সেটা বোঝানো হয়নি, বরং কার মেয়াদকাল বেশি, অর্থাৎ যিনি প্রতিষ্ঠানের সিনিয়র ব্যক্তি, সেই সিনিয়র ব্যক্তিকে যখন পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় সেই ধরনের পদ্ধতিকে আমরা বলে থাকি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি। এই ধরনের পদোন্নতির ক্ষেত্রে আমরা সাধারণত জ্যেষ্ঠত্ব বিবেচনার ক্ষেত্রে যেই বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে তা হচ্ছে চাকুরে হিসেবে তার মোট কার্যকাল, বর্তমান প্রতিষ্ঠানে তার মোট কার্যকাল, অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠানে তিনি কতদিন যাবৎ কাজ করছেন সেটাও যেমন বিবেচনা করা হয়। ক্ষেত্র বিশেষে তিনি আগে কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেই সময় সহ বর্তমান প্রতিষ্ঠানে যতদিন আছেন সেই সময় টোটাল কার্যকালটাও অনেক সময় হিসাব করা যেতে পারে তার জ্যেষ্ঠতা নির্ধারণ করার ক্ষেত্রে। এছাড়াও আছে বর্তমান প্রতিষ্ঠানে কোনো বিশেষ পদে তার মোট কার্যকাল অথবা স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে তার মোট কার্যকাল। এই সকল বিষয়গুলো থেকে সাধারণত একজন ব্যক্তির জ্যেষ্ঠত্ব নির্ণয় করা যেতে পারে। জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি দেওয়া সাধারণত একটি প্রতিষ্ঠানে বেশ সহজ, কারণ খুব সহজেই কে কতটুকু সিনিয়র ব্যক্তি বা কে কার চাইতে আগে যোগদান করেছেন তার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ণয় করা খুব সহজেই পারা যায়। এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও কম থাকে, কারণ স্বাভাবিকভাবেই যিনি সিনিয়র তিনি পদোন্নতি পেয়েছেন, এতে অধস্তনদের মনে ক্ষোভ বা অসন্তোষ সৃষ্টি হওয়ার খুব বেশি কারণ থাকে না। শুধু তাই নয়, পুরনো কর্মীরা এতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এই ধরনের পদোন্নতির ফলে একটি প্রতিষ্ঠান সাধারণত অভিজ্ঞ ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখতে পারেন, কারণ যারা সিনিয়র তারা জানেন যে পদোন্নতি হলে তাদেরকেই পদোন্নতি দেওয়া হবে। এ কারণে তারা অনেক সময় প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় না, যার ফলে এই ধরনের পদোন্নতির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান জ্যেষ্ঠ বা অভিজ্ঞ ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানে ধরে রাখতে পারেন। তবে এই ধরনের পদোন্নতির কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধা হচ্ছে এতে যোগ্য কর্মীদেরকে মূল্যায়ন করা হয় না, যার কারণে অনেক সময় যোগ্য ব্যক্তিরা পদোন্নতি না পাওয়ার কারণে প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায়, যার ফলে শ্রম ঘূর্ণায়মানতা দেখা দিতে পারে। এছাড়াও একটি প্রতিষ্ঠানে অদক্ষতা বিরাজ করতে পারে। এরপরে আমরা যেই পয়েন্টটা দেখব বা ভিত্তিটি পদোন্নতির, সেটি হচ্ছে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি। যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন বলতে কি বোঝায়? যখন একটি প্রতিষ্ঠানে পদোন্নতি দেওয়ার বেলায় বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র ব্যক্তিকে এক্ষেত্রে গুরুত্ব না দিয়ে বরং যোগ্যতা বা মেধাকে অধিক মূল্যায়ন করা হয়ে থাকে, তাকেই আমরা বলে থাকি যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। অর্থাৎ এক্ষেত্রে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানে কাজের বেলায় যিনি যোগ্য বা সেই দক্ষ এবং যোগ্য ব্যক্তিকেই এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এ ধরনের পদ্ধতি তুলনামূলকভাবে একটু জটিল হলেও যোগ্যতা সম্পন্ন কর্মীরা এতে উৎসাহিত হয়ে থাকে এবং কম যোগ্যতা সম্পন্ন কর্মীরাও নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য তারা অধিক সচেষ্ট হয়ে ওঠে। এই ধরনের পদ্ধতি জটিল কেন বললাম? কারণ জ্যেষ্ঠতা পরিমাপ করা যেমন সহজ, মেয়াদকাল যোগদানের তারিখ দেখে যেমন জ্যেষ্ঠতা নির্ণয় করা খুব সহজ হয়ে থাকে, কিন্তু যোগ্যতা পরিমাপ করার কিন্তু আসলে তেমন সঠিক কোনো মানদণ্ড ওইভাবে নেই। অর্থাৎ যোগ্যতার বিচারে সামান্য কম বেশি হতেই পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কর্মীদের মধ্যে কিছুটা অসন্তুষ্টিও সৃষ্টি হয়ে যেতে পারে, বা এ ধরনের পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় দেখা যায়
যে স্বজনপ্রীতিরও অনেকে আশ্রয় গ্রহণ করে থাকে। এখন আমরা দেখব যে যোগ্যতার মাপকাঠি হিসাবে সাধারণত কী কী বিষয় গণ্য করা হয়ে থাকে। যেমন একজন ব্যক্তির আনুষ্ঠানিক শিক্ষা, তার ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা, কোনো প্রশিক্ষণ আছে কিনা ব্যক্তির, সেই প্রশিক্ষণ অথবা ওই প্রশিক্ষণের ধরন এবং সময়কাল, স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল এবং তার অবদান, এবং চাকুরে অবস্থায় সংগৃহীত ও সংরক্ষিত তার সম্পর্কিত ব্যক্তিগত বিভিন্ন রিপোর্ট, যে তিনি কেমন কাজ করেছেন চাকরিরত অবস্থায়, তার সম্পর্কিত অন্যান্য রিপোর্ট, এগুলো বিবেচনা করেও একজন ব্যক্তি কতটুকু যোগ্য প্রতিষ্ঠানের কাজের ব্যাপারে সেই বিষয়টি নির্ণীত হয়ে থাকে। এই ধরনের ভিত্তি অনুসরণের ফলে বা এই যোগ্যতার ভিত্তিতে পদোন্নয়নের ফলে যোগ্য ব্যক্তিরা যা উৎসাহিত হয়ে থাকে, এতে তারা প্রতিষ্ঠান সাধারণত ত্যাগ করতে চান না। কম যোগ্য ব্যক্তিরাও এক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধিতে সচেষ্ট হয়, ফলে প্রতিষ্ঠানে দক্ষতা বিরাজ করে। তবে সমস্যা হচ্ছে মেধা বা যোগ্যতা যাচাই করা কষ্টসাধ্য, যেটা কিছুক্ষণ আগেই বলেছি। এক্ষেত্রে সুষ্ঠু নিয়ম নীতি অনুসরণ করা না হলে ভুল বোঝাবুঝি সুযোগ দেখা দিতে পারে, এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলাও দেখা দিয়ে থাকে। এরপরে আমরা যেই পয়েন্টটা পড়ব সেটা হচ্ছে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। জ্যেষ্ঠত্ব ভিত্তিক এবং যোগ্যতা এই উভয় পদোন্নতির ভিত্তিতেই আমরা কিছু অসুবিধা লক্ষ্য করেছি। এই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতির অসুবিধাগুলো দূর করার জন্যই অনেক প্রতিষ্ঠান পদোন্নতির এই পদ্ধতি ব্যবহার করে থাকে। পদোন্নতি প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান একই সাথে কর্মীর মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠত্ব বিবেচনায় এনে উপযুক্ত কর্মীকে পদোন্নতি দিলে তাকে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলা হয়ে থাকে। অর্থাৎ এ পদ্ধতিতে জ্যেষ্ঠত্বের পাশাপাশি যোগ্যতাকে মূল্যায়ন করা হয় বলে দুইজন কর্মী সমান জ্যেষ্ঠত্বের অধিকারী হলেও অপেক্ষাকৃত মেধা বা যোগ্যতা সম্পন্ন কর্মীকেই এক্ষেত্রে পদোন্নতি দেয়া হয়। আবার অপরভাবে বলতে পারি যে দুইজন কর্মী একই মেধা সম্পন্ন হলেও অপেক্ষাকৃত জ্যেষ্ঠত্বকে মূল্যায়ন করে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ দুইজন যোগ্য ব্যক্তির মধ্যে যিনি বেশি জ্যেষ্ঠ তাকেই এই ক্ষেত্রে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে। সাধারণত বর্তমানে এই জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতিটাই সবচাইতে গ্রহণযোগ্য, যুক্তিযুক্ত ও মানবিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা এই কর্মী নিয়োগ এবং পদোন্নতি ও পদোন্নতির ভিত্তিসমূহ নিয়ে আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে এই যে আমরা পদোন্নতির ভিত্তি নিয়ে আলোচনা করেছি, এই প্রশ্নটি আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা তোমাদের অধ্যায়ের শেষে বেশ কিছু প্রশ্নমালা দেয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নের বিভিন্ন ধরনের দু একটা নমুনা আমি দিচ্ছি, সেগুলো তোমরা কিছুটা প্র্যাকটিস করবে। যেমন এখানে সৃজনশীল প্রশ্ন 9 নম্বর, আমরা আমাদের যে পাঠ্য বইটি সেই পাঠ্য বই থেকে আমরা সৃজনশীল প্রশ্ন 9 প্রথম লাইনটি আমি বলে দিচ্ছি। জনাব তানজিমুল ইসলাম, এই উদ্দীপকটি সবাই প্র্যাকটিস করবে তোমরা বাসায়। এবং 10 রায়হান লিমিটেড একটি বৃহৎ পাটকল, এই প্রশ্নটিও তোমরা সবাই প্র্যাকটিস করবে। এই দুইটি প্রশ্নই পদোন্নতির ভিত্তির উপরে এই প্রশ্ন বা উদ্দীপক দুটি তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্ন 12, আমি একটু প্রশ্নটা তোমাদেরকে সামনে একটু আলোচনা করব এখন। এখানে বলা হয়েছে যে ক, খ, গ ও ঘ 4 জন স্টার হাউজিং লিমিটেড এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক বিগত 3 বছরে প্লট বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এখানে এই যে 4 জন ব্যক্তি, এই 4 জন ব্যক্তি বা সহকারী বিক্রয় ব্যবস্থাপক, তাদের চাকরির মেয়াদকাল দেয়া হয়েছে। ক এর 5 বছর, খ 8 বছর, গ 10 বছর এবং ঘ 9 বছর। এবং তাদের কাজ অর্থাৎ ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণ এককে এখানে বলা হয়েছে যে ক 2010 সালে 50টি, 2011 সালে 70টি এবং 2012 সালে 80টি ফ্ল্যাট বিক্রয় করতে সক্ষম হয়েছে। এদিকে খ, তার চাকরির মেয়াদকাল হচ্ছে 8 বছর, তিনি ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণ 2010 সালে 20টি, 11 সালে 30টি, 12 সালে 26টি। আবার গ এর চাকরির মেয়াদ 10 বছর, তার ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণ 2010 সালে 40, 2011 সালে 65 এবং 2012 সালে 75।
সহকারী ব্যবস্থাপক ঘ, তার চাকরির মেয়াদকাল 9 বছর। 2010 সালে তার ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণ 25, 2011 সালে 30 এবং 2012 সালে 50। এরপরে বলা হয়েছে যে 2013 সালে বিক্রয় ব্যবস্থাপকের পদটি শূন্য হওয়ায় প্রতিষ্ঠান ক-কে উক্ত পদে নিয়োগ প্রদান করে। এতে ক্ষুব্ধ হয়ে গ চাকুরি ছেড়ে দেয়। খ ও ঘ চাকুরি ত্যাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ নিয়ে চিন্তিত। অর্থাৎ যখন পদোন্নতি দেওয়া হচ্ছে তখন পদোন্নতি পেয়েছে কে? ক। কারণ ক হচ্ছে সবচাইতে বেশি ফ্ল্যাট বিক্রয় করতে সক্ষম হয়েছে এবং ককে পদোন্নতি দেওয়ার ফলে এখানে বলা হয়েছে যে গ চাকুরি ছেড়ে চলে যায়। আমরা গকে দেখতে পাচ্ছি যে তিনি 10 বছর যাবৎ অর্থাৎ এই প্রতিষ্ঠানে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে তিনি চাকুরিরত অবস্থায় রয়েছেন। আর যোগ্যতার দিক থেকে অর্থাৎ বেশি ফ্ল্যাট বিক্রয়ের দিক থেকে আবার ক রয়েছেন। এখন আসো আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে এখানে বলা হয়েছে, আমরা গ এর প্রশ্নটা দেখব যে উদ্দীপকে ক-কে কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়েছে ব্যাখ্যা করো। আমরা একটু আগেই যেটা পড়েছি যে যখন কাউকে তার যোগ্যতার উপর ভিত্তি করে পদোন্নয়ন প্রদান করা হয়, বরং তিনি কতদিন যাবৎ প্রতিষ্ঠানে কর্মরত বা চাকুরিরত অবস্থায় আছেন সেটি বিবেচনা করা হয় না, সেটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। তো এক্ষেত্রে ক-কে পদোন্নতি দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক তার প্রতিষ্ঠানে মেয়াদকাল সবচাইতে কম হওয়া সত্ত্বেও তার কার্যের পরিমাপ সবচাইতে বেশি। তিনি সবচাইতে বেশি ফ্ল্যাট বিক্রয় করতে সক্ষম হয়েছেন 3টি বছরে। তাই আমরা বলতে পারি যে ক-কে পদোন্নয়নের ক্ষেত্রে যোগ্যতা ও মেধাভিত্তিক পদোন্নয়নের ভিত্তিটি অনুসরণ করা হয়েছে। আর এখানে ঘতে বলা হয়েছে যে জ্যেষ্ঠতা ও যোগ্যতার সমন্বয়ে পদোন্নতি প্রদানই দুশ্চিন্তা লাঘব করতে পারে। তুমি কি একমত? অর্থাৎ এই ধরনের প্রশ্নে আমাদের উত্তরটা মোটামুটি দেয়াই আছে যে জ্যেষ্ঠত্ব যোগ্যতার সমন্বয় পদোন্নতি প্রদানই দুশ্চিন্তা লাঘব করতে পারে। তুমি কি এই ব্যাপারে একমত কি না যুক্তিসহ তার মতামত দাও। আমরা বলবো যে হ্যাঁ, জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার সমন্বয় পদোন্নতি প্রদানই এক্ষেত্রে দুশ্চিন্তা লাঘব করতে পারে, এই ব্যাপারে আমি একমত। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী ব্যবস্থাপক গ তিনি সবচাইতে জ্যেষ্ঠ ব্যক্তি এই 4 জনের মধ্যে। তার মেয়াদকাল হচ্ছে 10 বছর এবং ফ্ল্যাট বিক্রয়ের পরিমাণটাও তার অনেকটাই ক-এর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একই সাথে তিনি জ্যেষ্ঠ এবং যোগ্যতার বিচারেও তিনি কিন্তু ক-এর কাছাকাছি আছেন। তাই একই সাথে তার জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা উভয় পরিমাপের মাধ্যমে যদি আমরা পদোন্নতি কাউকে প্রদান করতে চাই তাহলে সেক্ষেত্রে গ-কে এক্ষেত্রে পদোন্নতি দেওয়া যেতে পারে। এছাড়াও একটি প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে পদোন্নতি প্রদান করার ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতার সমন্বয়, একই সাথে এই দুইটি বিষয়ের সমন্বয় করে যে পদোন্নয়ন প্রদান করা হয় এটি প্রতিষ্ঠানের জন্য কতটুকু সুবিধাজনক সেটি আমরা জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতির অসুবিধাগুলোর আলোকে মূলত আলোচনা করব। অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্নের এই ঘয়ের অ্যান্সারটি লেখার সময় অবশ্যই আমরা জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নয়ন সম্পর্কে লেখার পাশাপাশি কেবলমাত্র যোগ্যতা ভিত্তিক পদোন্নতির ফলে কি অসুবিধা পরিলক্ষিত হয় এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে কি অসুবিধা পরিলক্ষিত হয়, এই দুইটি ভিত্তির অসুবিধা উল্লেখপূর্বক এরপরে আমরা জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতির বিষয়ে আলোচনা করব এবং এর সুবিধাগুলো লিখব যে এই ধরনের পদোন্নতি একটি প্রতিষ্ঠানে সবচাইতে মানবিক একটি পদোন্নতির ভিত্তি। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা এভাবে সৃজনশীল অন্য যে প্রশ্নগুলো আমরা দিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং অন্যান্য আরও বিভিন্ন বই থেকে, সহায়ক বইগুলো থেকে তোমরা দেখবে যে পদোন্নতির ভিত্তির উপরে অনেক প্রশ্ন আছে। এটি অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যার উপরে আমাদের সাধারণত উদ্দীপক আসে, সৃজনশীল প্রশ্ন আসে। তোমরা সবাই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টির যে বাকি অংশ আছে তা শেষ করব। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।